সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় দুর্নীতির সূচকে বাস্তবতা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে সুলতানা কামাল, চেয়ারপারসন ট্রাস্টি বোর্ড টিআইবি, মাঝখানে আছেন ডক্টর নাজনীন আহমেদ, অর্থনীতিবিদ, ও ওই প্রান্তে আছেন নাইমুল ইসলাম খান, সম্পাদক দৈনিক আমাদের অর্থনীতি। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। বিশ্ব শীর্ষ দুর্নীতির মাত্রায় বাংলাদেশের অবস্থান 13তম, রিপোর্ট টিআই। গবেষণা পদ্ধতি নিয়ে প্রশ্ন অর্থনীতিবিদদের, রাজনৈতিকভাবে প্রভাবিত বলছে আওয়ামী লীগ। ভূমি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দপ্তরগুলোর মতো সিটি কর্পোরেশনও বেশি দুর্নীতিগ্রস্ত। দুদকের গণশুনানিতে অভিযোগ রাজুকের বিরুদ্ধেও। পদ্মা সেতু বন্ধে ষড়যন্ত্র হয়েছিল, সংসদে বললেন প্রধানমন্ত্রী। জানালেন ভবিষ্যতে বাড়তে পারে এর নির্মাণ ব্যয়। স্বাভাবিক হয়নি রাজধানীর গ্যাস সরবরাহ। আবাসিক সংকটের পাশাপাশি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। সিলিন্ডার গ্যাস ব্যবহারের পরামর্শ প্রতিমন্ত্রীর। এবং অনূর্ধ্ব-19 বিশ্বকাপে দুর্দান্ত সূচনা বাংলাদেশের যুবাদের। বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারালো 43 রানে। আপা, বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে যে রিপোর্টটা আজকে প্রকাশ করেছে, দুর্নীতি ধারণা সূচক, যেটাকে আপনারা বলছেন কারাপশন পারসেপশনস ইন্ডেক্স, এতে আমাদের অবস্থানের স্কোরের যে অবস্থা তাতে নড়চড় হয়নি। গত বছরে একই রকম আছে, তবে অবস্থানগতভাবে নড়চড় হয়েছে। তো এই পুরো জিনিসটাতে দেখা যাচ্ছে আপনারা যেটা বলছেন, মানে আমাদের টিআইবি যেটা বলছে সেটা হলো যে এটা পুরোটাই গবেষণা ভিত্তিক এবং পুরো জিনিসটাই বার্লিন থেকে জরিপের মাধ্যমে, তারপরে সব ধরনের নিয়ম নীতি রক্ষা করে এই জিনিসটা করা হয়। হ্যাঁ, তো এখন যেমন আমাদের পত্রিকাগুলো বলে আমরা হেডলাইন করে ফেলছি দুর্নীতিগ্রস্ত দেশ, কিন্তু আপনারা এখানে লিখেছেন এই জিনিসটা বলাটা ভুল। আমরা মাত্রা সূচকটাকে আমরা করেছি, কিন্তু কোনো মতেই আমরা বলছি না যে এটা দুর্নীতিগ্রস্ত। এটার ব্যাখ্যাটা কোন জায়গায় থাকে? ধন্যবাদ। দুর্নীতিগ্রস্ত হয়তো তারা তাদের বিশ্লেষণ থেকে বলছে, কারণ আমরা তো প্রতিবেদনটা সেরকম ভাবে উপস্থাপন করি না। আমাদের প্রতিবেদনে যে কথাগুলি বলা হয়, কিংবা যে প্রতিবেদনটা গ্লোবাল পারসেপশন ইন্ডেক্স হিসাবে যেটা আমরা করি, করাপশন পারসেপশন ইন্ডেক্স হিসাবে যেটা আমরা উপস্থাপন করি, সেখানে কিন্তু দুর্নীতিগ্রস্ত কি কম দুর্নীতিগ্রস্ত কি বেশি দুর্নীতিগ্রস্ত এই ধরনের কোনো ভাষাই থাকে না। সেখানে একদম 0 থেকে 100-র মধ্যে যে স্কোর, সেই স্কোরটা তাদের উল্লেখ করা হয় এবং অবস্থানটা কোথায় আছে এটা বলা হয়। আর ওখানটা বলে দেওয়া হয় যে অ্যাভারেজ স্কোর কত ছিল, কোন দেশ সবচেয়ে বেশি ভালো করেছে, কোন দেশ সবচেয়ে বেশি খারাপ করেছে, এবং আমরা সেখানে আবার একটুখানি যুক্ত করি যে এই অবস্থার পরিবর্তন আনতে হলে আমাদের কোন দিকে নজর দেওয়া দরকার। এর বেশি কিছু কিন্তু এই প্রতিবেদনে থাকে না। তবে আমরা অবশ্যই এইটা জানিয়ে দিই সবাইকে যে এই প্রতিবেদনটা কিভাবে তৈরি করা হয়েছে, যেটাকে বলে মেথোডোলজি, সেটা আমরা এখানে উল্লেখ করি। কোন কোন জায়গা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে উল্লেখ করা থাকে। ভ্যালিডেশনটা কোথায় হয়েছে, কারণ তথ্য সংগ্রহ করলেই তো হবে না, সেই তথ্য সত্য কি মিথ্যা, তার ভিত্তি কতখানি, এই সমস্ত ব্যাপারও তো দেখার একটা ব্যাপার থাকে, সেটাও দেখা হয়। সেটা কোথায় দেখা হয়েছে সেটাও আমরা উল্লেখ করি। এবং তারপরে বাংলাদেশের অবস্থানটা কোথায় এবং অবস্থানটা উপর থেকে কতখানি, নিচ থেকে কতখানি, সেই হিসাবে কিন্তু বলা হয়, আর স্কোরটা উল্লেখ করা হয়। আর কিছুটা কিন্তু তুলনামূলক চিত্র দেয়া হয়, যে আজকে যেমন 2015টা বেরিয়েছে, 2014তে কত ছিল, 2013তে কত ছিল, সেই তুলনামূলক চিত্রটাও সেখানে দেওয়া হয়। এবং আমাদের প্রতিবেদনে আমরা গ্রাফের মাধ্যমে সেটা কিন্তু উল্লেখ করেছি। আচ্ছা আপা, এটা তো টিআই, হ্যাঁ, আপনাদের গবেষণা কি বলছে? আমরা তো এই ব্যাপারে কোনো গবেষণা করি না। আমাদের গবেষণা পত্রগুলি আপনারা লক্ষ্য করে থাকবেন যে বিভিন্ন সেক্টর ধরে আমরা করি। বিভিন্ন সময় আমাদের নিয়মিত যে কর্মকাণ্ড রয়েছে, যেটা আপনারা বিজেপি নিয়ে করেছেন, পোশাক শিল্প নিয়ে, হ্যাঁ পোশাক শিল্প, তার আগে আমরা পার্লামেন্ট ওয়াচ করেছি, তার আগে আমরা অন্য সেক্টর নিয়ে করেছি, বিভিন্ন সেক্টর নিয়ে করি, স্বাস্থ্য খাত নিয়ে করি, শিক্ষা খাত নিয়ে করি। তো সেইভাবে আমরা আমাদের রিপোর্টগুলি করি। এই যে যেটা করাপশন পারসেপশন ইন্ডেক্স, এখানে কিন্তু দেশীয় কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তির কোনো রকম কথা সেখানে নেওয়া হয় না।
তাহলে আমরা তাহলে কি কতগুলি প্রতিষ্ঠান থেকে, যেমন মোটামুটি 12 কি 13টা প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়, দেখলাম আমাদের বাংলাদেশ বাংলাদেশের থেকে জন্য আসে 7টা প্রতিষ্ঠান নেওয়া হয়েছে এবার। হ্যাঁ, আচ্ছা আপা, উনি যেটা বললেন যে আমাদের বাংলাদেশের কনটেক্সটে বাংলাদেশের বিচারটা করা হয়েছে, এই ধারণার সূচকটা এসছে 7টা প্রতিষ্ঠান থেকে। তো এর মধ্যে আমি দেখলাম একটা বিশ্ব ব্যাংকের কান্ট্রি আছে। তো বরাবরই যেটা হচ্ছে, এখন যেটা হচ্ছে, মানে গত 2-3 বছর ধরে বিশ্ব ব্যাংকের সাথে আমাদের একটা টানাপোড়েন আছে, হচ্ছে কিন্তু অর্থনীতি হিসাবে, বিশেষ করে পদ্মা সেতু নিয়ে আমাদের সাথে অনেক বেশি হয়েছে। তারপরও আমি দেখলাম যে গত 2-3 বছর ধরে বিশ্ব ব্যাংক যা বলছে, মানে আমাদের অর্থনীতির অগ্রগতির সূচক যেটা বলছে, মানে জিডিপির যে কথাটা বলছে, তার সঙ্গে কিন্তু বাস্তবে আমাদের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা বারবারই বলার চেষ্টা করছে 5 হতে পারে, 5.5 হতে পারে, কিন্তু আমরা স্কোর করে যাচ্ছি 6। হ্যাঁ, এবং এটা আমার মনে হয় 5-6 বছর ধরে এটা চলছে কিন্তু। হ্যাঁ, এবং তারা প্রথমে তারাও কিন্তু বিশ্ব ব্যাংকের এখানে যিনি কান্ট্রি আছেন, উনি কিন্তু প্রেস ব্রিফিং করে বলছে যে বাংলাদেশের এটা কোনো মতেই এর বেশি হবে না। কিন্তু তারপর দেখা গেলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, হ্যাঁ, যখন অর্থবছর শেষ হচ্ছে, তারপর দেখা যাচ্ছে যে আমরা 6+, এবং গত 6 বছর ধরে আছি। কাজে ওই জায়গায় কিন্তু একটা কন্ট্রাডিকশন আছেই। তার মানে হলো যে ওরা কি আমাদেরকে আগের মতো মনে করছে, সেই হিসাবে তারা করছে না কি? এটা আপনার কাছে, আপনি একজন গবেষক হিসেবে আপনার? আমার মনে হয় এই একটা সোর্সের কথায় না যাই, আমরা যে হ্যাঁ, টপিক আছে আরো আমি বলবো, 6টা আছে। এটা আমি কভার এক করব। নম্বরে আমি দেখলাম বিশ্ব ব্যাংক, একটু যেটা আজকে আমাদের টপিক আলোচনা, সেইখানের প্রেক্ষিতে একটু কথা বলি। প্রথমে একটু ডিসক্লেমার যে আমি যা কিছুই বলবো এটা আমার ব্যক্তিগত মতামত, আমি যে প্রতিষ্ঠানে আছি বিআইডিএস এর নয়। দ্বিতীয় হচ্ছে, যেহেতু আজকে আপনাদের যে খবরে যখন সংবাদটা গেছে, আমার একটা মতামত যাওয়ার পরে অনেকের একটা কনফিউশন, যে যেটার কারণে আসলে এসবের আলোচনাটা অনেক দরকার দুর্নীতি নিয়ে, সেটা হচ্ছে যে আমি অ্যাটল মনে করি না যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই প্রতিবেদন দিয়েছে, এটা অ্যাটল মনে করি না। কারণ আপা একটু আগে বলেছেন যে এটা টিআই এর, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। উইথ দিস ডিসক্লেমার, এরপরে যেটা বলতে চাই যে যেটা আসলে এই টিআই এর প্রতিবেদন নিয়ে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন নিয়ে প্রতি বছরই যখন এটা আসে নানান রকম মতামত শোনা যায়। একটা কারণ কিন্তু আসলে এই মেথোডোলজির কারণে। আপা বলেছেন যে এখানে প্রতিবেদনের ওনারা দেন কোন কোন প্রতিষ্ঠানের জরিপ থেকে, জরিপের উপর ভিত্তি করে টিআই এই প্রতিবেদন দিয়েছেন। আচ্ছা, এই সোর্সগুলো আমি জানলাম, বাট অ্যাজ এ রিসার্চার আমি নিজেও আমি জানি না যে এই সোর্সগুলো আবার কার কাছ থেকে কিভাবে পারসেপশন সার্ভে করে, অথবা কতজন। এটা আমি টিআইবি কে দোষ দিচ্ছি না, এটা টিআইবির দায়িত্ব না, বাট যেহেতু তারা টিআই এর হয়ে বাংলাদেশে এই প্রতিবেদনটা দিচ্ছেন, কাজে আমি যখন বলছি যে আমার অবস্থান 13 না 15 না 20, সেটার চেয়ে বড় কথা হচ্ছে যে আমি কিসের ভিত্তিতে এটা বলছি সেটা জানাটা এই কারণে জরুরি যে আমি তখন বুঝতে পারবো যে কোন গ্রুপ কিভাবে পারসিভ করছে কান্ট্রিকে এবং কিসের উপর ভিত্তি করে। সেটা কি ফাইন্যান্সিয়াল সেক্টরের অবস্থান? আমরা জানি যে টিআই এর ইনফরমেশনটা মূলত পাবলিক যে সার্ভিসগুলা, সরকারি সার্ভিসগুলা রাজনৈতিক অথবা ব্যক্তিগত স্বার্থে ইউজ করা হয় কিনা সেটার উপর ভিত্তি করে এই প্রতিবেদন করে। তাহলে সেটার মধ্যেও কিন্তু অনেক ইস্যুজ আছে। আমাদের জানা দরকার যে এই প্রতিষ্ঠানগুলা যারা এই তথ্য সংগ্রহ করছে তারা কোন বিষয়কে কত ওয়েট দিয়ে এটা করেন। আপা যদিও বলেছেন যে এখানে আমাদের দেশের কারো ভূমিকা থাকে না, কিন্তু ইনারা যখন জরিপটা করেন তারা কিন্তু আমাদের দেশের অবশ্যই নেয়, এবং সেটা যদি না করে তাহলে এটা আরো ডেঞ্জারাস। কারণ অনেক সময় আছে যে বিদেশিদের পারসেপশন, আমি নিজেরা দেখেছি যে আমাদের গার্মেন্টস সেক্টরে নিম্ন মজুরি নিয়ে যখন 2-3 বছর আগে আন্দোলন চলছিল, তখন নিউ ইয়র্ক ভিত্তিক কোন একটি নামকরা পত্রিকার সাংবাদিক আমার প্রতিষ্ঠানে, যেহেতু আমি গার্মেন্টস নিয়ে আরএমজি নিয়ে কাজ করি, আমার কাছে এসে বারবার বলার চেষ্টা করেছে যে আমি যেন মুখ দিয়ে বলি যে এখানে গার্মেন্টসে লোকজন শ্রমিকদেরকে মেরে ফেলা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। মানে জিনিসটা যতখানি না ভয়াবহ তার থেকে বেশি ভয়াবহ করে যেন বলি। তো এই ধরনের অনেক ইস্যু থাকে, আমাদের জানা দরকার। এই জন্যই মেথোডোলজি নিয়ে আমাদের এই প্রশ্নটা রিজলভ করতে হবে যে এই সোর্সগুলা কিভাবে তথ্য সংগ্রহ করে সেটার একটা সামারি যদি টিআইবি আমাদেরকে দেয় তাহলে হবে কি আমরা র‍্যাঙ্কিং এ 13 না 15, তার থেকে বড় কথা হচ্ছে দুর্নীতি আমি আপনি সবাই ফিল করি, কেউ তো এটাকে ভালো চোখে দেখবে না। হ্যাঁ, কেউ ভালো চোখে দেখবে, এবং আমরা এরিয়াসগুলা জানতে চাই যে কোথায় আমার নজর দিতে হবে, কোন জায়গাটার ভিত্তিতে করা হয়েছে, কার পারসেপশন, এটা কি কোন গ্রুপের পারসেপশন, তারা কোন জায়গায় কাজ করছে, কিসে কোন ইস্যুগুলাকে নিয়ে মোটামুটি কভার করা হয়েছে, সেটা যদি জানে তাহলে যে টিআইবির প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছেন তারা কিন্তু আমাদের কাছে একটা জাতির বিবেকের মতো, আমরা তাদেরকে সেভাবে চাই। এবং সেটা যদি হতে হয় তাহলে এই মেথোডোলজিগুলো যদি এরকম ক্লিয়ার করা হয় তাহলে আমার আস্থা থাকবে যে হ্যাঁ এখানে এই ইস্যুগুলোতে আমার নজর দিতে হবে। এবং এই যে র্যাঙ্কিং, সেখানে আসলে এটা পারসেপশন সার্ভে নিয়ে অনেক দুর্বলতা আছে, এটার অনেক কোয়েশ্চেন থাকতে পারে, আমি সেখানে যাব না। ইটস পারসেপশন সার্ভে, এটা তো ওনারা বলেই দিচ্ছেন। তো সেটার ভেতরে আমার জানা দরকার যে হুজ পারসেপশন,
এবং কোন বিষয়কে কত ওয়েট দিয়েছে, এটা যদি আরেকটু ট্রান্সপারেন্ট করেন ওনারা, তাহলে এই ধরনের র্যাঙ্কিং এর উপরে আমাদের আস্থা বাড়বে। এরপর যে ওয়ার্ল্ড ব্যাংকের কথাটা, এখানে আসলে ওই তাদের জিডিপির ফোরকাস্ট আর সেটা পরবর্তীতে কেন মেলে না, এটার মধ্যে অনেক তথ্যগত ব্যাপার আছে। এটাকে আমি বলতে চাই না যে উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা একটা কম ফোরকাস্ট করেন বা কম দেখাতে চান, আই ডোন্ট থিঙ্ক সো। কারণ এটা আসলে মেথোডোলজির তফাৎ। আমরা আমাদেরটা যেভাবে ক্যালকুলেট করছি বিবিএস, আর ওয়ার্ল্ড ব্যাংক তার যে তথ্যপাত্রের ভিত্তিতে করছে এবং তারা একটু আগে করে, তো ওইটার মধ্যে একটা গ্যাপ থাকতেই পারে। আমি মনে করি না যে এখানে সেটার কোনো প্রভাব পড়েছে বলে, কিন্তু আমি কি মনে করি না করি সেটাও ডিপেন্ড করবে যে বলেই দিচ্ছে যে তুমি এখানে অনিয়ম করছো, এই জিনিসগুলো আমি সেটাই বলছি যে টাকা দেওয়ার ক্ষেত্রে আমাদের জানা দরকার যে যখন ইনারা তথ্য সংগ্রহ করছেন কাদের এখানে পারসেপশন। কিন্তু পরিষ্কার দেয়া আছে যে কাদের কাছ থেকে কোন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে এই তথ্যগুলি এসছে, এবং এরা কিন্তু অত্যন্ত প্রতিষ্ঠিত কিছু প্রতিষ্ঠান যারা গবেষণা প্রতিষ্ঠান হিসাবে, যেমন বিআইডিএস যখন একটা তথ্য দেয় তখন মোটামুটি একটা ব্যাপার কিন্তু ধরেই নেওয়া যায় যে তারা যথেষ্ট নির্ভরশীল জায়গা থেকে তথ্যগুলি সংগ্রহ করবে এবং সেই তথ্য তারা সরবরাহ করবে, তাই না? ওরকম ভাবে কিন্তু নামগুলি সেখানে দেয়াই থাকে, আমাদের রিপোর্টের মধ্যেও আছে। আর ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু জাস্ট ওয়ান অফ দ্য সোর্সেস যেখান থেকে এসেছে, 7টার মধ্যে একটা আমাদের দেশে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের আমি এটা একটু নেই এতে, সেখানটায় যেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের যে এটা করা হয়েছে বিশ্ব ব্যাংকের কান্ট্রি পলিসি অ্যান্ড ইনস্টিটিউশনাল অ্যাসেসমেন্ট, যেটা একটা মানে ওয়ার্ল্ড ব্যাংকের বাইরে করে নেওয়া হয়েছে। তারপরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এক্সিকিউটিভ ওপিনিয়ন সার্ভে, এগুলিও যারা সাধারণত গবেষণা করেন তাদের এটা জানা আছে। বার্টলসম্যান ফাউন্ডেশন ট্রান্সফরমেশন, এরাও অত্যন্ত নামকরা। ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট, রুল অফ ল যেখানে ইন্ডেক্স যেটা বলছে। তারপর পলিটিক্যাল রিস্ক সার্ভিসেস ইন্টারন্যাশনাল কান্ট্রি রিস্ক গাইড, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট কান্ট্রি রিস্ক রেটিংস যেটা করে সেটা, আর গ্লোবাল ইনসাইট কান্ট্রি রিস্ক রেটিংস। হ্যাঁ, সেখান থেকে এটা আমরা দেখেছি, মানে অল আই এম সেইং যে উনারা তাদের সোর্সটাও দেয়া আছে, তাদের সোর্সটাও দেয়া আছে, এবং যেটা বলা আছে যে এটা ভ্যালিডেশনও কিন্তু করা হয়েছে, কারা কারা ভ্যালিডেশন করেছে সেটাও দেয়া আছে। হ্যাঁ, যারা ভ্যালিডেশন করেছে তাদেরও কিন্তু একটা কিন্তু আপা আমি আপনাদের আজকে যে তথ্যগুলো আপনারা দিয়েছেন, হ্যাঁ ওইটার মধ্যে আমি কিন্তু খোঁজার চেষ্টা করছিলাম যে প্রতিষ্ঠানগুলো কোন কোন মানে ওইখানকার তাদের নমিনি হয়ে বা তারা যাদের কাছ থেকে নেয় তথ্যগুলো তারা কারা, মানে এই ধরনের কোন তথ্য কিন্তু জনের হ্যাঁ মানে কতজন, এই জিনিসগুলো কিন্তু নাই, কিন্তু আমাদের রিচের মধ্যে না। এখন আমি যদি গবেষণার জন্য যাই আমি হয়তো খুঁজে পাবো অনলাইন, না নিশ্চয়ই এই কাগজগুলি নিশ্চয়ই তাদের কাছে থাকতে হবে, তাই না? অবশ্যই এটাই আমি বলছি যে যখন অবশ্যই খোঁজ করতে মিডিয়ার পারি, সামনে একটা রিপোর্ট আসছে এবং এটা নিয়ে তাহলে যে কেউ বলবে না যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আমি যদি জানি যে এই মেথডে নিয়েছে তাহলে আমরা যারা এটা গবেষণা উল্লেখ করেছি এখানে শুধু বলা হয়েছে আপা এই কয়টা ইয়ে থেকে নেওয়া হয়েছে তথ্য। আমার বোধহয় নাইম ভাই করতে মূল পারে, ইয়াগুলো কিন্তু আসেনি। না সেটাই আমি মানে আপনি যেটা বলেছেন একাডেমিক ল্যাঙ্গুয়েজে, আমি তো আর একাডেমিক ল্যাঙ্গুয়েজে বলতে পারবো না, কিন্তু পুরো ব্যাপারটাই হচ্ছে আমি এখানে দুইটা মন্তব্য করব। একটা হচ্ছে যে এই ফাইন্ডিংটার ট্রান্সপারেন্সি নেই, এটা কিন্তু কোশ্চেনটা, আমরা কিন্তু অনেকগুলি জিনিস ডিমান্ড করি রাষ্ট্রে, গুড গভর্নেন্স, অ্যাকাউন্টেবিলিটি, করাপশন, কিন্তু আমি ফান্ডামেন্টাল দেখি একটা জিনিস, মানে পৃথিবীর কোথাওই ইনক্লুডিং বাংলাদেশ প্রবলেম এগুলির কোনোটারই থাকবে না যদি আমি ট্রান্সপারেন্ট হই। এখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এইরকম একটা সার্ভে করার জন্য ফান্ডটা কোত্থেকে পায়, কার টাকাটা ব্যবহার করে, এটাও কিন্তু আমার জানা দরকার। আমরা যখন আজকের কাগজ করি 1991 সালে, আমরা কলাম বেসড একটা পত্রিকা ছিল, তো তার আগে পর্যন্ত কলাম লেখার রেওয়াজ ছিল সবাই ছদ্মনামে লিখত। এখন ছদ্মনামে লেখার সমস্যাটা হলো যে কখনো কখনো কেউ ছুটিতে থাকলে অন্য কেউ লিখে দেয় শরীদ নামে, হ্যাঁ, গাছপাথর নামে চলে যায়। এখন আপনি বলেন, আমরা চিন্তা করলাম যে একটা মানুষকে যদি আমি না চিনি তার লেখাটা কি ফুললি মানে আমি করতে পারবো, পারসিভ করতে পারবো না। এখন আমি যখন একটা গবেষণা করব, গবেষণার মেথোডোলজি বলতে এই ক্ষেত্রে এটা যেহেতু কত স্তরের, দেখেন একটা অর্গানাইজেশন ওয়ার্ল্ড ব্যাংকের একটা জিনিস, ওয়ার্ল্ড ব্যাংক সেই জিনিসটা কিভাবে করেছে সেটাও আমাকে জানতে হবে, কত দূর গিয়েছে, তারা আবার কাউকে সাবকন্ট্রাক্ট দিয়েছিল কিনা, না তারা আউটসোর্স করেছে কার কাছে, কিভাবে, কারণ এটা হয় না। এটা হলো আমার একটা সাইড আলোচনা, কিন্তু আরেকটা সাইড হচ্ছে
আমরা আবার এজ এ নেশন এটা নিয়ে যেভাবে রিয়েক্ট করি এটাও আমার কাছে আননেসেসারি মনে হয়। কেন মনে হয়? আমার মনে হয় যে এগুলো এত ছেলে খেলার মতন কোনো কাজ হয় না নাইমুল। আমি এই জন্য নিশ্চয়ই পরের জানতে কথাটা বললেই চাইলে আপা হ্যাঁ। আমি বলছি যে আসলে এটা দরকারও নাই আমাদের এত যাওয়ার। দ্বিতীয় কথাটাই হচ্ছে যে আমরা কি জানি যে আমাদের দেশে দুর্নীতি আছে? জানি। আমরা কি জানি যে আমাদের দুর্নীতির ব্যাপারে কথাবার্তা আরো বেশি বলতে হবে, কাজ করতে হবে? জানি। আমি দেখি এই রিপোর্টগুলির কন্টেন্ট, যেমন আমাদের একটা প্রবলেম আছে না যে আমাদের মুক্তিযুদ্ধে কি শহীদ 30 লক্ষ কিনা। আমি বলি যে 30 লক্ষ তো সংখ্যা না। 30 লক্ষ বলতে আমি বুঝি যে অনেক রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। এখন আপনি যদি গুণাগুনিতে যান তাহলে এটা সমস্যায় পড়বেন, হয় বেশি হবে নয় কম হবে। এটা আমার এটা প্রয়োজন কেন? আমার কিন্তু টিআইবির বা টিআই এর এই রিপোর্ট নিয়ে এইরকম রিয়েকশনের প্রয়োজন আমি দেখি না। আমি দেখি যে যার যার জায়গায় সে আবার আত্ম অনুসন্ধান করবে যে আমাদেরটা ঠিক আছে কিনা, সেখানে আমি কি করতে পারি। এটা একটা রিমাইন্ডার, এটা একটা স্কোপ, বা এটা হলো যে বছরে একবার এই জিনিসটা আসলে আমরা ব্যাপক আলোচনা করার একটা মানে কি বলবো একটা ছুতা তৈরি হয় বা একটা চাপ তৈরি হয়। আপনি যেভাবে দেখেন এই চাপটা কি ভালো না মন্দ? আমি মনে করি এটা ভালো। না অবশ্যই এটা তো আলোচনা পুরো হচ্ছে। জিনিসটা দেখা দুইভাবেই দেখা যায়। তো আমরা আমাদের মানে উন্নয়ন, আমাদের এখানে সুশাসন নিশ্চিত করা, আমাদের অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার জন্য আমার ধারণা এইরকম আরো যত বেশি বেশি আলোচনা হবে। যদি এরকম হইতো যে প্রতি মাসেই আমরা এটা নিয়ে রিপোর্ট পাই, আমার তো মনে হয় আরো বেশি আলোচনা হতো, বেশি ধরা যেত। টিআইবি যে সেক্টর ওয়াইজ করে, তারা যদি প্রতি মাসেই একটা করে সেক্টর পারতো বা পারলে প্রতি সপ্তাহে পারতো, তাহলে আমাদের কত কিছু কাভার্ড হতো। হয়তো রিসার্চের দুর্বলতা থাকবে, কিন্তু মোটা দাগে আমাদের পজিশন নিয়ে চিন্তা করার বিষয় না। কিন্তু যেমন এখানে ধরেন পজিশনের একটা সমস্যা হলো, এটা আপনি আমাদের সময় এসএসসি এইচএসসি তে পজিশন পাওয়ার মতো পজিশন কি পাবেন এটা কিন্তু আপনার একলার পরীক্ষার উপরে ডিপেন্ড করে না। অন্যরা পরীক্ষায় কত ভালো করবে মন্দ করবে এর দ্বারা আপনার পজিশন নির্ধারিত হবে। যেমন আমাদের স্কোর কিন্তু একই, কিন্তু পজিশন ওয়ার্ডসে নেই। এর মানে হচ্ছে অন্য কেউ খুব কাজ টাজ করে আমাদেরকে অতিক্রম করে গেছে, আমাদের নম্বর ঠিক আছে কিন্তু পজিশন আবার কেউ ফুল মার্ক পায়নি। হ্যাঁ, কেউ ফুল মার্ক পায়নি। তো আমার 91 দি পয়েন্ট ইজ আমাদের এখানে রিঅ্যাকশনটাও চেঞ্জ করতে হবে। আমাদের রিঅ্যাকশন এটা হইতে পারবে না, আমাদের রিঅ্যাকশন হবে এটা নিয়ে কাজ করা। আর উপস্থাপনায় আমি দাবি করতে থাকবো যে সর্বোচ্চ স্বচ্ছতা বলতে আমি মিন করছি এমন কি এটার ফিনান্সটাও কোত্থেকে আসে। এখানে কিন্তু দেয়া আছে বিস্তারিত নীতিমালা ও পদ্ধতি, টিআই এর ওয়েবসাইট এখানে দেয়া আছে যে transparency.org এ দেয়া আছে, কাজে ওখানে গেলেই কিন্তু পাওয়া যাবে তো সেগুলো। এটা আমি টু দি এক্সটেন্ট অফ হু ইজ ফিনান্সিং, কারণ কার টাকায় কেন করা হয় এটারও অর্থ থাকে। আমরা তো করি, যেমন ওয়ার্ল্ড ব্যাংকের হইলেই আমরা হয়তো এটা সন্দিহান হব। এখন ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে সন্দিহান হওয়ার জন্য এটাও কিন্তু আমাদের পারসেপশনে খুব বদ্ধমূল কেন? শুধু কি বাংলাদেশের জন্য? ওয়ার্ল্ড ব্যাংকের কীর্তি কুকীর্তি এগুলি তো বিশ্বব্যাপী খুবই মানে আলোচিত, এবং সুতরাং আমাদের এটা নিয়েও কিন্তু আমাদের কোনো দ্বিধা নাই। সো আমার ব্যক্তিগত মত হচ্ছে এগুলি নিয়ে কাজ করা, এক একটা উপলক্ষ আসবে এগুলি ভালো করে স্টাডি করা, এগুলি নিয়ে আমাদের জার্নালিস্টদের কাজ এটা নিয়ে আরো অনুসন্ধান করা যে আরো কোথায় কি পাওয়া যায়। এবং দেখবেন এই পারসেপশনের একটা বড় সোর্স কিন্তু আবার মিডিয়া, যে মিডিয়াতে কিভাবে আসছে। টিআইবিও অনেক সার্ভে করে, দেখা যায় যে তারা পত্রপত্রিকাতে মনে করেন আমার এখন মনে আছে যে চট্টগ্রাম বন্দরের যে ঘাটে ঘাটে দুর্নীতি, এগুলি পত্রিকা থেকেই নেওয়া। তো আমরা খুব মজা পাই, আমরা কিন্তু আবার চেক করি। না চেক করে, মানে প্রাথমিক সোর্সটা হচ্ছে হ্যাঁ, সে তো মিডিয়াকে তো একটা গুরুত্ব দিতেই হবে, কারণ মিডিয়াই তো প্রথম আমাদেরকে অ্যালার্ট করে এই সমস্ত ব্যাপারে। ওইটা অবশ্য সোর্স নেয়াতে সমস্যা নেই, না আমিও সমস্যা বলছি না তো, আমি বলছি যে এটা মানে সাংবাদিকতারই এটা কাজ হইতে পারতো আর কি, যে আমি সারা বছর ধরে যে চট্টগ্রাম বন্দরের দুর্নীতিগুলি নিয়ে বিভিন্ন স্টোরি করলাম, সবগুলিকে আবার হলিস্টিক্যালি দেখিত, আবার একটু খোঁজ খবর করিত। বুঝতে পারছেন? আমার কাছে মনে হয় যে তারা তো জার্নালিজমেরই আরেকটা কাজ করে দিচ্ছে। কিন্তু সেক্টর স্টাডির ক্ষেত্রে ধরেন গার্মেন্টস নিয়ে আমি অনেকদিন কাজ করি, আমার একটা বড় রিসার্চ এরিয়া। এখন কয়দিন আগে যে টিআইবি যে আরএমজির উপরে যে আনড্রেসিং আরএমজি সেটার যে প্রতিবেদন করলো, এখানে যদি আপনি দেখেন 5-6 লাইনের একটা মেথোডোলজির কথা বলা আছে, এবং এই 5-6 লাইনে শুধু বলা হয়েছে যে ওনারা এফজিডি করেছেন, তারপরে কি ইন্টারভিউ করেছেন,
কিন্তু কতজনকে ইন্টারভিউ করেছেন, কতটা এটা garments আমাদের এর কিন্তু উপর ডিটেইল রিপোর্টের মধ্যে ভিত্তি থাকে, করে- যেটা আপনাদের হাতে পৌঁছায়, যেটা আমরা উপস্থাপন করি, সেখানে কিন্তু সম্পূর্ণ রিপোর্টটা কিন্তু আপনাদের ওয়েবসাইটে যে 46 পাতার রিপোর্ট, যেটাকে বলা হচ্ছে ফুল রিপোর্ট, এবং ওই রিপোর্টের অবজেক্টিভ বলা হয়েছে যে গার্মেন্টস সেক্টরকে তারা একটা গাইডলাইন দিতে চান যে তাদেরকে কেউ ঘুষ দিতে চাইলে তারা কি করে সেটাকে প্রতিবাদ করবে। কিন্তু আমার কথা হচ্ছে যে আদৌ গার্মেন্টস সেক্টর এটা চায় কিনা, এবং আমাদের এই সেক্টরটা অত্যন্ত সেনসিটিভ একটা সেক্টর। রানা প্লাজার পরে দে আর ট্রাইং হার্ড টু কাম ব্যাক। সেই জায়গায় টিআইবির মতো একটা প্রতিষ্ঠানের প্রতি আমাদের প্রত্যাশা অনেক। আসলে উনি যেমন বিআইডিএস কে বলছেন, আমাদের কিন্তু টিআইবির প্রতি শ্রদ্ধা এবং প্রত্যাশা অনেক। আজকে যে- আমরা চাইবো ওই সেক্টরে যদি আসলেই এরকম একটা অবস্থা থাকে, অবশ্যই সেটার কারেকশন হওয়া দরকার। কিন্তু আমার জানা দরকার যে আমার 5000 ফ্যাক্টরির মধ্যে কতটা ফ্যাক্টরি আসলে এইরকম কাজের সাথে জড়িত, সেই নাম্বারটা যদি না থাকে, কতজন এবং কাদের। আমি চাই না যে কার সাথে কথা বলা হয়েছে, ওটা গবেষণার নাম্বার তো থাকার কথা। কিন্তু যে 46 পাতার প্রতিবেদন, ওখানে কিন্তু বলা হয়নি যে আর কোনো বিস্তারিত কিন্তু এখানে প্রতিবেদন অ্যাকর্ড, আছে। কিন্তু অ্যাকর্ড এবং অ্যালায়েন্স দুজনেই আপত্তি করেছে। আপত্তি করেছে, এবং আমি মনে করি যেটা, যদিও আমি মনে করি না যে এটার কোনো প্রভাব পড়বে, কিন্তু আমি চাই যে টিআইবির প্রতিবেদনের দ্বারা প্রভাব পড়ুক। এরকম একটা প্রতিষ্ঠানের প্রতিবেদনে প্রভাব পড়ুক। এটাকে যেন কেউ মনে না করে টিআইবি একটা বললো কি হলো, এটা হতে পারে না। না, সেটা তো একটা মানসিকতার থেকে বলে, একটা অবস্থান না, থেকে। কিন্তু আমি আবার সেই সমাজের জায়গায়- ব্যাপার আছে আপনি কিন্তু যেভাবে আপা, একটা টেলিফোন আছে আপা। টিআই এর এই রিপোর্টটা যখন নেমন ভাই, বেরোলো, একটা টেলিফোন আছে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি একটু জোরে বলেন, আমি শুনতে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুন্সিগঞ্জ সিনিয়র থেকে চন্দন বলতেছি। জি, আমার টিআইবির প্রতিনিধির কাছে প্রশ্ন হলো, টিআইবি তো গবেষণামূলক প্রতিষ্ঠান, বিভিন্ন গবেষণা নিয়ে তাদের তথ্য প্রকাশ করে, কিন্তু টিআইবি তথ্য প্রকাশে কতটুকু স্বচ্ছতা গ্রহণ করে, কতটুকু দুর্নীতিমুক্ত, সেটা নিয়ে গবেষণা হওয়া উচিত। নিশ্চয়ই কেউ করতে পারেন, যদি কেউ করেন আমাদের কোনো আপত্তি নাই সেখানটায়। না, আমি যেটা বলছিলাম যে টাইমিংও দেখেন, এই টিআইবির এই রিপোর্টটা গার্মেন্ট সেক্টরটা নিয়ে যে বেরোলো, তারপর পরই একটা নিউ ইয়র্ক ইউনিভার্সিটির, তারপরে এখন যে একটা মিটিং হচ্ছে, ইউরোপিয়ানরা আসছে, তারা সবাই কিন্তু এখন আমাদের মানে গার্মেন্টসের জন্য আরো কঠিন সময় দিয়ে আসার মতো একটা ইনফ্লুয়েন্স হয়ে যেতে পারে। এই টাইমিংগুলিও অনেক সময় আমি রাজনীতিবিদরাও মাঝে মাঝে বলে যে এই কোন টাইমে কোন রিসার্চটা করা হচ্ছে, এইগুলি কিভাবে নির্ধারিত হয়, মানে এইগুলি কি দেশের সেক্টরটার উন্নতি না এটার জন্য একটা এম্বারাসমেন্টও সঙ্গে সঙ্গে অ্যাকম্পানি করে। আমরা এম্বারাসমেন্টটাকে অ্যাভয়েড করে দায়িত্বশীলতার কাজটা করতে পারতাম কিনা, আমি এরকম একটা চিন্তা করি। তাহলে আপনি সরাসরি, যদি আমি ধরে নিই যে দায়িত্বশীলতার অভাবের কথা কি বলছেন, অভাবের কথা বলছি না, যে টাইমিং এর একটু হেরফেরে। হ্যাঁ, কিন্তু যে কথাগুলি বলা হয়েছে সেই কথাগুলি কি কেউ রিফিউট করতে পারে? সেটা হতেই পারে যে কোনো রিসার্চই ফুল প্রুফ হয়তো হবে না, সেখানে কোনো না কোনো জায়গায় হয়তো তথ্যের ঘাটতি থাকতে পারে, কিংবা এ থাকতে পারে, সেটা নিয়ে সবসময় আলোচনা হতে পারে। কিন্তু সেইখানটায় একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে কেন এই সন্দেহই সবসময় করা হবে যে ওই সময় বেছে নিয়ে করেছে, এই সময় বললো কেন, ওই সময় বললো কেন? এইগুলি কিন্তু একেবারে অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা। হ্যাঁ, মানে সায়েন্টিফিক, যেমন আমাদের রিসার্চে কিন্তু সায়েন্টিফিক নিয়ম আছে যে একটা স্যাম্পলের কতটা নিলে আমরা সেটাকে গ্রহণযোগ্য মনে করব। এখন আমি অ্যাজ এ রিসার্চার বলছি যে সেটা আমি ওই প্রতিবেদন থেকে পাইনি, যে এটা টোটাল অবশ্যই এতগুলো ফ্যাক্টরির মধ্যে এতজনকে করা হয়েছে এবং বায়ার কতজনকে জিজ্ঞেস করা হয়েছে। আমি একটু বলি যে এই যে টিআইবির যে গবেষণা এটা নিয়ে যে পোশাক খাতে যে 16টা ধরনের হচ্ছে, তার মধ্যে একটা জিনিস আছে যে ক্রেতারা নির্ধারিত কমপ্লায়েন্সের সাথে যোগাযোগের নিরীক্ষককে ঘুষ দিচ্ছে, এরকম একটা জিনিস আসছে যে আমার ইয়াতে। এর ফলে সালাম মুর্শিদি, যিনি এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এরিয়া, উনি বলছে যে আপনি আমাকে বলেন যদি আমি ঘুষ দিয়ে এটা করি তাহলে আমার ওই মাল তো রিটার্ন আসবে, আমার যদি কোয়ালিটি না থাকে তাহলে তো এই মাল আমাদেরকে নিতে হবে। এই জায়গাতে কোনো কিছু না, কোনো ক্রেতা তো আমাকে এটা বলছে না কয় পার্সেন্ট জিনিস আসছে আমাদের ফেরত, তাহলে কি আপনারা কি সেই জিনিসটা জানেন কিনা? ওনারা যেটা বলেছেন, আজকে আমি ওনার সাথে কথা বলার পরে বললো যে ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে ওনারা যেটা বলেছেন, কারণ আমরা নিরীক্ষককে ঘুষ দিচ্ছি কমপ্লায়েন্সের। তার আমার কথা হচ্ছে যে আমি যে জিনিসটা ডেলিভারি দিচ্ছি পণ্য, সেই ডেলিভারির পণ্য তো সে ব্যাক করছে না, তাহলে আমি মানে আমার কোনো পণ্য তো বাংলাদেশের ব্র্যান্ডের যে বাইরে যাচ্ছে তারা কিন্তু এইভাবে অভিযোগ করছে না, তাহলে আমি কি করে বলবো যে আমি এখানে ঘুষ দিয়ে সবকিছু করে? আরেকটা হচ্ছে অ্যালায়েন্স অ্যাকর্ড যখন রানা প্লাজার পরে ফ্যাক্টরিগুলো পরিদর্শন করলো বিল্ডিং সেফটির জন্য, আমি নিজেও ভেবেছিলাম মনে হয় একটা বড় প্রপোর্শন, হয়তো 50-60% ফ্যাক্টরি পাবে যে কমপ্লায়েন্ট না। অ্যালায়েন্স অ্যাকর্ড কিন্তু ওদের লোক দিয়ে করেছে এবং ওটা গ্রুপে করেছে, ওইখানে তাদেরকে ব্রাইব করার কোনো
অপশন ছিল না। সেখানে কিন্তু তারা দেখেছে যে বিল্ডিং সেফটির দিক থেকে অনলি 200 না 300টা ফ্যাক্টরি হচ্ছে যেটা কমপ্লায়েন্ট না আউট অফ 5000, যদি অপারেশনালও বলি ফ্যাক্টরি, সবগুলো অপারেশনাল না, তাহলে আমরা যদি 3500 ফ্যাক্টরি ধরি, সেইখানে মাত্র 200 বা 300 ফ্যাক্টরি তারা পেয়েছে যেটা নন কমপ্লায়েন্ট, বাকিরা কারেকশন দিয়েছে, কারেকশন সম্ভব। আরেকটা তথ্য যেখানে টিআইবি 37টা শুধু বন্ধ করে দিতে হবে হ্যাঁ এরকম। অনেকটা মাত্র 37। আচ্ছা, আরেকটা হচ্ছে টিআইবি এখানে কি আমরা বলেছি যে তার থেকে বেশি বন্ধ করে দিতে হবে? না, আমরা এখানে কি বন্ধ সেরকম করার বন্ধ কিছু বলে না। করবো যেমন না। এখানে যেমন একটা বলেছে যে বায়ারের নির্ধারিত সোর্স থেকে যিনি প্রডিউস করেন, মানে উৎপাদনকারী, তিনি তার কাছ থেকে জিনিসগুলো সোর্স করেন। আপনারা জানেন যে বাংলাদেশের এই গার্মেন্টসের একটা বড় প্রবলেম হচ্ছে লিড টাইম রক্ষা করা। এখন আপনি বায়ার আমার কাছ থেকে কিনবেন, আমাকে যদি দায়িত্ব না, আপনার কিন্তু একটা স্পেসিফিকেশন আছে যে এরকম বোতাম লাগবে, হ্যাঁ, এরকম এই জিনিস লাগবে, এ এটা না লাগবে, হলে এই দিতে লাগবে, দেবে এই না। লাগবে। এখন আপনি যদি আমাকে খুব সহজ করে বলে দেন যে ওনার কাছ থেকে সোর্স করেন, কারণ আমি জানি যে উনি এগুলা প্রস্তুত করেন, তাহলে আমার জন্য কিন্তু অনেক সুবিধা। হালকা হয়ে যায় কাজটা, আই উইল সহজে। অ্যাকচুয়ালি প্রেফার যে বায়ার আমাকে বলে দিক ওনার কাছে নিতে। এখন আপনাদের দুইজনের মধ্যে যদি কোনো ইন্টারাকশন থাকে যে আপনি ওনাকে বললেন যে আপনাকে আমি ব্যবসা ধরাই দিব, 1% আমাকে তো এটা নেগেটিভলি এফেক্ট করছে না, আমার বিজনেসকে অনেকখানি এগিয়ে দিচ্ছে। এখন আমি বলতে চাই যে অল আই এম সেইং, আই এম নট সেইং যে একটা সেক্টরে দুর্নীতি থাকলে সেটাকে আমরা চেপে যাবো, অ্যাট অল নট। আমি বলছি যে এই সেক্টরটার আসলেই বেশিরভাগ ফ্যাক্টরিতে যদি এমন হয়ে থাকে, এই দুর্নীতির চিত্র যদি এটা হয়, তাহলে আমাদের সিরিয়াস হওয়া উচিত। বাট আই নিড টু নো ওয়েদার দিস স্টাডি রিপ্রেজেন্টস দ্য হোল সেক্টর। সেটা দেখার তো নানান উপায় আছে, আমরা দেখলেই পারি সেটা। যদি দেখার প্রয়োজন মনে করেন দেখেন। আমাদের তো কথা সেইটাই, যদি এমন হয় যে হ্যাঁ এই তথ্যের উপরে ভিত্তি করে আবার এটা একটু দেখার ব্যাপার আছে, সেটাই আমরা চাইছি। ডায়ালগ হতে পারে যেখানে অবশ্যই এটা, সেখানটা, মানে কিন্তু ওই যে nationally- প্রথমে এদের অর্থ কি, এরা কোত্থেকে না, আমার আনে, মনে হয় আমি সে এরা জায়গায় কেন- যাচ্ছি না, হ্যাঁ, not at all। এই ধরনের প্রশ্নগুলি যখন উঠানো হয় তখন সেখানে কিন্তু আবার অন্য ধরনের একটা মানসিকতার একটু যদি প্রতিফলন আছে। স্টেক হোল্ডার্স কনসালটেশন অবশ্যই করা হতে হয় পারে। বিফোর আমরা Before করি the, সেটা, public- এমন না যে আমরা করি না। তাহলে আমরা এটা কিন্তু বেশিরভাগ একটা সেক্টর interesting ওয়াইজ proposal। হ্যাঁ অবশ্যই করি না, আমরা। এটা Stakeholder দের সাথে academic, কথা বলা একটু not আগে। only stakeholder, আমরা যে even করি না সেটা academicদের আপনারা কি সাথে, করে মানে যারা জানেন? আমরা তো রিসার্চ বলেই যে করেন আমরা করি। তাদের কাছেও প্লেস করে। না, আপা বলছেন যে আমরা ভ্যালিডেশনের করি। যে প্রশ্নটা আসে, তো আপনারা যখন বাংলাদেশে একটা সার্ভে করছেন, তখন এটা বাংলাদেশের আরো যারা রিসার্চার আছেন তাদের সামনে একটা ভ্যালিডেশন, এটা তো হবে না, এটার কথা বলছি না, এটা আমাদের ওই কোনো যে কিছু ধরেন করার গার্মেন্টস এর হ্যাঁ, টিআইআরিয়াতে যেটা তো আমরা পারবো না, 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 কিন্তু গার্মেন্টস এর তো পারতাম। টিআইবি তো আমাদের। হ্যাঁ, টিআইবি তো এটা আমাদের, আমাদের। এখানে আমাদের তবে Transparency আমাদের renowned সেক্টর ওয়াইজ researcherদেরকে- নাইমুল, আমাদের সেক্টর ওয়াইজ যে রিসার্চগুলি হয়, আমাদের একটা মেথোডোলজির মধ্যেই আছে যে যারা স্টেক হোল্ডার্স তাদের সঙ্গে কথা বলা, সেখানে যে আমরা তাদের সঙ্গে প্রশ্ন করে এই বিষয়গুলি অনেক সময় খতিয়ে দেখার চেষ্টা করি যে যে কথাগুলি এসেছে সেগুলির ভিত্তি কতখানি কিংবা সত্যতা কতখানি। গভর্নমেন্ট সেক্টরগুলির সঙ্গেও যখন করি সেখানেও আমরা সেটা করি। যেমন আমাদের পার্লামেন্ট ওয়াচ নিয়ে যে এত কথা হয়েছে, সেখানে কিন্তু আমাদের রিসার্চাররা পার্লামেন্টে গেছে, পার্লামেন্টের যে কনসার্ন অথরিটি আছে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে পার্লামেন্টে বসেছে, সেখানে তাদের সঙ্গে কথা বলেছে, তাদের কাগজপত্র দেখেছে, তারপরে আমরা বলেছি। কিন্তু তার পরবর্তী সময়ে যেই আমরা প্রতিক্রিয়াগুলি পাই, তখন কিন্তু একটা ধারণা হয় যে আমরা নিজে নিজে বলে ফেলেছি, কিন্তু আসলে সেটা হয় না। না আপা, আমার মনে হয় প্রতিক্রিয়ার কিন্তু আমরাও বুঝি কারা কি জন্য প্রতিক্রিয়া করছেন সেটা, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওই প্রতিক্রিয়াগুলোকেও অনেকখানি কমিয়ে দিতে পারে যদি আরেকটু সাধারণ মানুষের কাছে আপনার মেথোডোলজি পৌঁছে। কারণ সবাই তো আমার মতো হয়তো রিসার্চ করবে না, কিন্তু সে একটা বলবে ও টিআইবি আমাদেরকে খারাপ বলছে। আমার ওটাও আমার কাছে খারাপ লাগে, বিকজ আমি মনে করি যে যে কোনো দেশে এরকম কিছু সাধারণ মানুষকে তো প্রতিষ্ঠান, খারাপ বলা হয়নি না, কখনো। আমি আমরা বলছি তো যে sector wise বাংলাদেশকে, করি। হ্যাঁ, ওইটাই না, আমি সেখানে বলছি, তো আমরা তখন- কোনো লোকের তো খারাপের না, কোনো আমি প্রশ্ন বলছি যে ওঠে একটা না, না। সেক্টরকে, কারণ আমার গার্মেন্টস আমার তাদের pride। সঙ্গেও তো কথা বলি আমরা। হ্যাঁ, তো ঠিক আছে, না যে পরামর্শগুলি আসে সেগুলি অবশ্যই আমরা গ্রহণ কেন করব না, এবং যখন কোনো বিশেষজ্ঞর কাছ থেকে আসে সেটা না গ্রহণ করার তো কোনো প্রশ্নই উঠতে পারে না, তাই না? এবং সেই জন্যই হয়তো এই রিসার্চগুলি করার আরেকটা যৌক্তিকতা রয়েছে যে সেখান থেকে এই বিষয়গুলি বের হয়ে আসে এবং আমরা আরো মানে আমরা যেমন ওই গবেষণায় অনেক বায়ারকে বলছি যে সে এসে ব্রাইব করে তারপরে বায়ারকে আমরা প্রভাবিত করছি, ঘুষ দিয়ে আমরা তাকে বলছি যে আমরা এই জিনিস দিব, কিন্তু এবং বায়ারও ওরা এখানে বলছে, ইয়ে করছে। যিনি পাঠাচ্ছেন সে বলছে যে আমি মনে করেন যে বায়ারকে ঘুষ দিয়ে তাকে বুঝাইছি ভাই আমার জিনিস ভালো। এখানে যেটা সবচেয়ে সুবিধা হয় জি, যে আপা। টিআইবি কেই জিজ্ঞেস করা যে এই তথ্যটা আপনারা কোথা থেকে পেয়েছেন। জি। হ্যাঁ, সেটা যদি আমাদের ওয়েবসাইটে না থাকে, আপনাদের 1000 বার অধিকার আছে টিআইবি কে চ্যালেঞ্জ করে বলা যে আপনারা বার করেন যে এই তথ্য যে আপনারা দিলেন কোথা থেকে পেলেন। আমি আজকে এই বার্তাটা নিয়ে যেতে পারি এবং বিআইডিএস কে পাঠিয়ে দিতে পারি। মানে এবং আমরা বার্তাটার মধ্যে যদি ওইটা অ্যাড করেন যে বাংলাদেশের ভেতরে যখন টিআইবি এই রিসার্চটা করে, তো বাংলাদেশের মানে রিনাউন্ড রিসার্চারদের একটা প্যানেলের কাছে এটা
ভ্যালিডেশনের জন্য উপস্থাপন করা বিফোর পাবলিকেশন। আমি স্টেক হোল্ডার বলছি না, স্টেক হোল্ডারও তো এটা মেথোডোলজিরই পার্ট হবে, পার্ট হবে, কিন্তু এটা মেথোডোলজি, ওনারা এটা হলো এটা ভ্যালিডেশন, follow করে। যে তারা তখন এটার মধ্যে শব্দ চয়ন দেখেন। ওই যে পার্লামেন্ট ওয়াচের যে রিপোর্টটা বেরোলো, মূল বিতর্ক কিন্তু রিপোর্টের কোনো শব্দ নেওয়া হয় নাই, যেটা সেটা তো ভ্যালিডেশনেও যাবে না। না না সেটা যাবে না। ভ্যালিডেশনের সঙ্গে এটার কোনো সম্পর্কই নাই। কমেন্ট, সেই কমেন্টটা খুব বিধ্বংসী কমেন্ট। একটা দেশের ন্যাশনাল পার্লামেন্ট, একটা সভরেন বডি, জনগণের নির্বাচিত প্রতিনিধি, আজকের কথাটা ডিফারেন্ট। তো এখন এটা কিন্তু যে কোনো গণতন্ত্রে সবসময় এই ধরনের কথাবার্তা হয়, কিন্তু সেটা ভিন্ন ব্যাপার। সেটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়ে গেছে, সেটা নিয়ে তর্ক বিতর্কের অবসান ঘটে গেছে, এটা আমি আর নতুন করে আনতে চাই না। কিন্তু যেটা হলো যে সেটা তো যদি ভ্যালিডেশনেও যেত, সেই কথা তো আর ভ্যালিডেশনে যেত না, ভ্যালিডেশনে তো শুধু প্রতিবেদনটাই যাবে, তাই না? না, প্রতিবেদনটাই যাবে। তখন কি হয় যে লোকালি আমি অ্যাজ এ জার্নালিস্টও আমি জানি যে এই 10 জন রিসার্চার পরে এটা দেখেছেন, সুতরাং টেকনিক্যাল অনেক জিনিস আমরা রিলাই করতে পারি, যে এখন আর আমার প্রশ্ন কমে যাবে। আমাদের যারা রিসার্চ করে তারাও তো প্রতিষ্ঠিত রিসার্চারই, তাদের নামও থাকে, তারা তো এমপ্লয়েড রিসার্চার, তাদের তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। সে তো এই কাজটা করার জন্য পয়সা পায়, তার কাজ একরকম হবে, আর যে বাইরের থাকবে তাদের ব্যাপারটা একটু ডিফারেন্ট হবে। এটা তো সব রিসার্চারেরই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। রাজনীতি যে রিসার্চ করে পয়সা নিয়ে করে, সেখানেও তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, সেটা তো গ্রহণযোগ্য না কথাটা, তাই না? সেইটা কথা না। আপনার ভ্যালিডেশনের ব্যাপারটা আমি বলতে পারি, কিংবা আমি টিআইবি চেয়ারপারসন হিসাবে এই বার্তাটা নিয়ে যেতে পারি, সেটা ভিন্ন। কিন্তু পয়সা নিলেই যে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, আমি বেশি বুঝাতে গিয়ে বললাম, আমি কথাটা প্রত্যাহার করে নিতে পারি। জিনিসটা হচ্ছে যে ভ্যালিডেশনটা হলে ভালো হয়, এবং স্বচ্ছতাটা। আমি আবারও বলি, এই টিআইবি ওই রিসার্চটা করলো কার টাকা দিয়ে? সেটা তো জানাই কথা নাইমুল, আমাদের একটা পয়সাও আমরা খরচ করতে পারি না যতক্ষণ পর্যন্ত এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো সেটা। এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো কেন? আমার মিডিয়াকে জানাবেন, আপনার রিপোর্ট মিডিয়া করার জানবে সময় না এখানে কেন? জানা থাকবে। নাইমুল, আমি বলে দেই কোথায় জানবেন, আমাদের ওয়েবসাইটে গেলেই জানবেন যে কোথা থেকে এই পয়সাগুলি আসে। না, আমাদের ওয়েবসাইটে দেয়া আছে। এই সার্ভেটা কিভাবে হয়? মানে আরে কিভাবে ওনার হয়তো একটা মাদার মানে আমরা এবার মিডিয়া নিয়ে আসি, মিডিয়া নিয়ে আসি। এতই মানে পচে গেছে না না না, শুনতে শুনতে যে এই প্রশ্নের উত্তর দেওয়ার কিছু করার নাই। নাইম ভাই, আপনার কাছে আমার একটা যে এই যে টিআই এর যে রিপোর্টটা যখনই বের হয়, তখন আমরা সবাই মিলে দেশটাকে দুর্নীতিগ্রস্ততে এক নম্বর চ্যাম্পিয়ন করে দিই। না কেন না মানে না আমি বলছি, না না আমি মিডিয়ার কথা বলছি। আমি এটা আমি এই নিয়েই বলছি, যে রিপোর্টটা নিয়ে খুব মজার ব্যাপার হলো, আমি আজকে ভারতের পত্রিকাগুলো দেখার চেষ্টা করেছি, একই সঙ্গে ইয়ে আছে নেপালের, হ্যাঁ সব জায়গার, কিন্তু খুব মজার ব্যাপার, আমরা যেভাবে লিখছি মনে হলো যে দেশটা দুর্নীতিতে বঙ্গোপসাগরের তলে চলে গেছে। কিন্তু আমাদের মিডিয়া এটা আমি আমাদের, আপনি মিডিয়া পার্সন হিসেবে আপনি আমাকে বলেন, আমার মিডিয়া কি ঠিকমতো ভূমিকা পালন করতে পারছে এই ক্ষেত্রে? এই যে আপনি সারা দেশকে দুর্নীতিগ্রস্ত বলে ওনারা বলছেন টিআই এর কথা, আপনি টিআইবির নামে চালা দিচ্ছেন, তারপর আপনি এক নম্বর হেডলাইন চালা দিচ্ছেন। আমি অন্য জায়গায় ভারতে যেটা দেখলাম, আমি আজকে ভারতের পত্রিকাগুলোকে খোঁজার চেষ্টা করছি, কোনো জায়গায় খুঁজে ঠিক মতো পাইনি। আচ্ছা, তারপরে আমি ওই ইয়াতে পাকিস্তানের ইয়াতে গেছিলাম, জিও ইয়াতে, আমি ওখানে খুঁজে পেলাম না। খুব মজার ব্যাপার, কিন্তু আমাদের এখানে অবস্থাটা এমন যে দেশ আছে না নাই, সেরকম একটা সিচুয়েশন আমাদের মিডিয়া রিপোর্টগুলোতে হয়েছে। কারণ মিডিয়াও সিভিল সোসাইটি দ্বারা ইনফ্লুয়েন্সড। আমাদের মিডিয়ার একটা বড় অংশ সিভিল সোসাইটির সাথে এমন ভাবে জড়িত হয়ে গেছে, তারাও এটা হাইলাইট করে। মনে করেন এখানে মিডিয়া, সেই সিভিল সোসাইটি তো আপনি আমরা বললামই তো, আমাদের মধ্যে দল আছে, ভেদ আছে, ইন্টারেস্ট আছে। এইটা পুরো জিনিসটাই সেভাবে উপস্থাপন করা হয়। আমরা খেলো করে ফেলি। আমি কিন্তু আপনার মতো একই কাজ করেছি। আমি কিন্তু ইন্ডিয়াটা সবসময় দেখি, তারা ওইভাবে এটা ট্রিটি করে না। আমি ব্যক্তিগতভাবে কিন্তু সেই কথাই বলছিলাম যে আমরা যেভাবে রিয়েক্ট করি, আমরা যেভাবে ট্রিট করি, আমি ওই বাইরের দেশগুলোকে আমি থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি কথাটা তুলেছেন। আমি কিন্তু প্রথমে যে কথাটা বললাম যে আমার দুইটা দিক আলোচনার, এক আমাদের রিঅ্যাকশনটাও ঠিক না, আমাদের রিপোর্টিংও ঠিক না। আবার আমরা যেভাবে আমার মনে করি যে ওই রিসার্চটারও যতটা আমাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার, আমাদেরকে শিক্ষিত করার জন্য বুঝিয়ে দেওয়া দরকার, যে এইরকম একটা কনফিউশনে আমাদেরকে জানতে হবে। এটা আমরা অনেক সময় আমরাই হয়তো জানি না, এটা একটা হয়তো নতুন মেথোডোলজি, এটা ভ্যালিডেশন হয়েছে, কি প্রসেস হয়েছে, এগুলি জানালে আমাদেরও কিন্তু এনলাইটেনমেন্ট হয়। তো কথা কিন্তু আজকে উপস্থাপন করা হচ্ছে নাইমুল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আজকে প্রত্যেকটা বাক্য
বাক্য যেগুলি উপস্থাপন করা হয়েছে তার মধ্যে এই সমস্ত কথাগুলি ছিল যেগুলি আপনারা প্রশ্ন তুলছেন। এবং আজকে আমি বলি এখানটা আমি নিজেও তো উপস্থিত ছিলাম সেই উপস্থাপনায়, সেখানে বারবার মিডিয়ার থেকে যে প্রশ্নটা আমাদের কাছে ছোড়া হয় যে তাহলে কি বাংলাদেশ আগে থেকে ভালো করলো না খারাপ করলো, মানে সেটাই ওরা জানতে সহজ কথায় লিখতে চায় যে ভালো করেছে কি খারাপ করেছে। আমি একদম পরিষ্কার করে বলি যে আমাদের কাছ থেকে যে স্টেটমেন্টটা গেছে সেটা হচ্ছে যে আমরা খুবই সন্তুষ্ট যে বাংলাদেশ এবার 25-এর নিচে নামেনি, কিন্তু আমাদের আকাঙ্ক্ষাটা যে বাংলাদেশ অ্যাভারেজ যে স্কোরিংটা হয় 43-র উপরে উঠুক। আমার নিজেরই একটা স্টেটমেন্ট আছে যে আমাদের ওখানেই আমাদের কষ্টটা রয়েছে যে আমরা অ্যাভারেজ পর্যন্ত পৌঁছতে পারছি না, কিন্তু আমরা অত্যন্ত সন্তুষ্ট যে অন্তত গতবারের থেকে আমরা কম স্কোর পাইনি। এটা কিন্তু বারবারই বলা হয়েছে, সেটা ইফতেখারও বলেছেন আমিও বলেছি, কিন্তু সেটা তো মিডিয়া গ্রহণ করেনি। মিডিয়া যেটা জানা একটা পত্রিকা সম্পাদক দীর্ঘদিন ধরে আপনি ইয়াতে আছেন, পেশাতে আছেন, আমরা যখন পুরো জাতিকে মনে করেন জাতি জানছে দেখছে সারাদিন, কিন্তু যখন আমরা এত বড় হেডলাইন করে দিই পুরো পাতা জুড়ে শুধুমাত্র এইটা দিয়ে দিই, আমাদের ইয়াটার প্রশ্নটা আসে না অবশ্যই আসে। আমরা দায়িত্বপূর্ণ আমাদের দেশে কয়দিন আগে যখন আমি বলছি না যে কারো কোনো বিদেশি কূটনীতিকের মৃত্যু আমাদের কাম্য বা কোনোটাই কারো মৃত্যুই কাম্য না, কিন্তু একটা ঘটনার পরে এবং ওই সময়ে কিন্তু ইউএসএ তে আরো কয়েক জায়গায় কিন্তু এই যে হ্যাঁ সেইখানে আমরা জিনিসটাকে এমন ভাবে করেছি যে বাংলাদেশে আর যাওয়া যাবে না, মানে ট্যুরিজম গার্মেন্টস সব শেষ। অস্ট্রেলিয়ান টিম আসলো না, এতে আমরাই কাতর হয়ে গেলাম বেশি, অথচ বাংলাদেশে কিন্তু এত কাতর হওয়ার কিছু ছিল না। হ্যাঁ যে আমরা তদন্ত হবে সব হবে, বাট কাতর হয়ে যাই। আমি মিডিয়ার এই ব্লেমটা আমি নিজেই গ্রহণ করছি যে আমরাও গা ভাষায় আমরাও নিজেরা জার্নালিজম করি না, টিআইবির একটা পাইলাম তো এটা লিড করলাম, আর ওই দিন আর 4জন সাংবাদিকের আর অন্য কোনো কাজ টাজ করতে হয় না, তারা আরাম করে, এগুলি কিন্তু সত্যিই আছে। আবার আমার টিআইবিরও কাছে মনে হয় আচ্ছা এইটা রিলিজ করার জন্য একটা আয়োজন করতে হবে কেন, সাংবাদিকদের ডাকতে হবে কেন, এটা ওয়েবসাইটে দিয়ে দিতে হয়, কোনো আওয়াজ টাওয়াজ ছাড়া আমরা কাজ করি। চলে আসছে এটা বরাবরই, এই ট্র্যাডিশনটা এই যে ঘটা করাটা এফেক্টটা রাখে। কিন্তু আমরা তো চাই যে ঘটা করে মানুষ শুনুক যে এই জায়গায় এই বিষয়গুলি আছে এবং সেটা ওইটারই প্রভাব পড়ে আমাদের জার্নালিস্টরা তখন সুলতান আপা যদি এক জায়গায় বসে হাসি ঠাট্টা করলেও তো আমরা এক্সলিপ করবো, এটা যদি কোনো প্রোগ্রামও না হয়। তো এখন এটা কিন্তু ম্যাটার করে। আমি বললাম তো এই রিপোর্টটা আপনি পরবর্তী কোন সার্ভে রিপোর্টে আপনি যাবেন না, ইফতেখার বার যাবে না। আমি বলছি আপনাদের একজন জুনিয়র রিসার্চারকে দিয়ে শুধু উপস্থাপনটা করেন, দেখেন এটা কভারেজ কোথায়। কিন্তু সেটা তো আসলে কাম্য না, কারণ টিআইবি যদি আমি বললাম আর কিভাবে হয়, ইমপ্যাক্টটা কিভাবে। এটা তো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়, তাই না? আমরা তো চাই যে এই সমস্ত জায়গায় যে দুর্নীতিগুলি, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের যে অমিত সম্ভাবনা আছে সেটার যে বাস্তবায়ন হয় না কিংবা সেটার জায়গায় যে আমরা পৌঁছতে পারি না, তার পিছনে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দুর্নীতি। এবং এই দুর্নীতিটা কমানোর জন্য তো আমরা প্রাণপণ চেষ্টা করতে চাই। আমরা সবসময় বলি যে উন্নয়ন বাজেটের বাস্তবায়ন, এটা তো এবং এই জায়গাটাতে কিন্তু সুলতান আপার সাথে একেবারেই আমি একমত। আমি প্রথমেই বলেছি যে আমাদের এই রিপোর্টগুলিকে নিতেই হবে এটা আলোচনার সুযোগ হিসেবে। এটা নিয়ে রিপোর্টটা হলো, রিপোর্টের ফিগারটার চাইতেও বেশি ইম্পর্টেন্ট যে আমরা নিজেরা আবার মূল্যায়ন করে দেখবো যে আমরা এই গত 1 বছর দুর্নীতি কমাতে ঠেকাতে কোনো স্পেশাল ছিল কিনা। নাইম ভাই, আমি আপনার সাথে একটু করে যে আপনারা যখন শেষ পর্যায়ে আমরা মানে যখন প্রতিবেদন বরং পেশ করেন, আমি চাই যে এটা বরং আরেকটু বড় ফোরামে হোক। কেন আজকে আমরা দেখেছি এটা কিন্তু খুব বড় ফোরামে আসলে শুধু সাংবাদিকদের দেখেছেন। আমার কথা হচ্ছে যে ওইখানে আমি না হই, মানে আমার মতো কেউ একজন বা আমার চেয়ে সিনিয়র কেউ একজন, আমার সেক্টরের কেউ একজন যাক যে সরাসরি ওইখানে বসে জিজ্ঞেস করতে পারবে। আজকে সময় টিভিতে না আসলে হয়তো আপাকে আমার এই প্রশ্নটা করাই হতো না যে আমি মেথোডোলজি নিয়ে আমি জানতে চাই। ঠিক আমার মনে হয় যে বরং আমি চাই যে এই ডিসেমিনেশন আলোচনার ওই ছুতা ধরে আপনি যেটা বলেছেন আমরা যেন আরো ওয়াইডার বরং আলোচনা করতে পারি। সব আমি ইয়াং জেনারেশনকে ওখানে জানতে চাই, আসতে বলতে চাই যে যারা যেন প্রশ্ন করতে পারে, তারা যেন বুঝতে পারে যারা আগামীতে এই দেশটা চালাবে। আমরা আশা করি সুলতান আপা টিআইবি আগামীতে এই ধরনের জিনিস একটা গঠনমূলক সুপারিশ, যেটা অবশ্যই আমি আমার সহকর্মীদের সঙ্গে আলোচনা করব এবং এটা করতে পারলে তো আরো ভালো। আমরা আসতে চাই। আমাদের সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ আপনাদেরকে স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।